আমি ঐশ্বর্যকে না বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। সিজদাই আমার সার্জিসের বউ হয়ে হালিমা মঞ্জিলে পা রাখবে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে উঠে সিজদা। তার হাত পা অনবরত কাঁপতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা সন্তপর্ণে কপালের ঘাম মুছে বিথি চৌধুরীর দিকে তাকিয়ে দেখে তিনি তার দিকেই রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। যা দেখে কেঁপে উঠে সিজদার জীর্ণশীর্ণ বুক। সিজদা জানে আজকে তার কপালে শনি আছে। বিথি চৌধুরী বারবার বলেছিল সে যেন কোনোভাবেই পাত্রপক্ষের সামনে না যায়। সিজদা ও ভেবেছিল এতে ভালোই হবে। এই সুযোগে সে কিছু সময় ঘুমিয়ে নিতে পারবে। তাই তো সিজদা তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করে ঘুমোতে এসেছিল। তখনই ঐশ্বর্য এসে সিজদাকে বলল, বাহ, বাড়িতে এত কাজকর্ম রয়েছে, আর তুই কিনা এখানে আরাম করে ঘুমোচ্ছিস? কোনো কাজ বাকি নাই আপামনি। আমি সব কাজ কইরা আইছি। ম্যাডাম কইছে আমি যেন পোলার পক্ষের লোকদের সামনে না যাই। সেই সকাল থেকে কাজ করতে করতে শরীরটা আর চলতেছে না। তার লাইগা ভাবলাম একটু চোখ দুইটা বন্ধ করে পড়ে থাকি, তাইলে ভাল্লাগব গো। আমি এত ইতিহাস জানতে চাইনি। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আপামনি, কন্যা? আমি করে দিতাছি। মম সব কথা আমার সাথে শেয়ার করে, কিন্তু বিয়ের ব্যাপারে সবটা বলতে চাচ্ছে না। বলছে যে এটা সারপ্রাইজ থাকবে। আরে বাবা, যার সাথে সংসার করব তার নামটা পর্যন্ত এখনো জানি না। শুধু শুনেছি ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, চকলেট বয়। আমার আর তর সইছে না রে। বাইরে পাত্রপক্ষ এসে গিয়েছে। ছেলে ও নিশ্চয় এসেছে। তুই আমার ফোনটা নিয়ে একটা ছবি তুলে এনে দে প্লিজ সিজদা, প্লিজ। ঐশ্বর্যের আকুতি মিনতি দেখে সিজদা মনে মনে বলল, আপামনি আপনি এত ভালো কইরা আমার লগে কথা কইতাছেন, আমার তো বিশ্বাসই হইতাছে না। সিজদার থেকে রেসপন্স না পেয়ে ঐশ্বর্য সিজদার কাঁধে হাত রেখে বলল, কি রে, এত কি ভাবছিস? ম্যাডাম যে পোলার পক্ষের লোকদের সামনে যাইতে না করছে। আরে কিছু হবে না, তুই যা। মমকে আমি ঠিক ম্যানেজ করে নিব গ। আচ্ছা ঠিক আছে বলে সিজদা ফোন নিয়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে জানতে পারে পাত্র আসেনি। তার পরিবারের সদস্যরা এসেছে। সিজদা কি মনে করে মাথায় ঘোমটা টেনে গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাদের সাথে মত বিনিময় করে। আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই ভুলের মাসুল স্বরূপ সিজদাকে হয়তো তার শেষ আশ্রয়স্থলটুকু ও হারাতে হবে ভাবতেই সিজাদার অশ্রুসিক্ত হয়ে উঠে। হালিমা বেগম সিজদাকে নিয়ে ঐশ্বর্যের পাশে বসিয়ে দেয়া। ঐশ্বর্যর আগে গজগজ করতে করতে সোফা ছেড়ে উঠে এসে বিথি চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, এসব কি হচ্ছে মম? প্লিজ ডোন্ট ক্রাই বেবি। এখানে ভুলটা তোমার হয়েছে। আমি তো ওই মেয়েটাকে পাত্রপক্ষের সামনে যেতে বারণ করেছিলাম। তুমি ওকে পাঠিয়েছ তাদের সামনে গিয়ে। আমি কি জানতাম নাকি তাদের রুচি এত নিচে হবে? তারা আমার মতো সুন্দরী, স্মার্ট, এডুকেটেড মেয়ে রেখে যে কাজের মেয়েকে পছন্দ করবে এটা আমি ভাবতেও পারিনি মম গ। আমি ঠিক এই ভয়টা পাচ্ছিলাম বেবি। আমরা না মানলেও এটাই সত্যি যে সিজদা রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে। যে কেউ ওকে দেখলে পছন্দ করবে। এজন্যই আমি ওকে একটা রং চটা সুতির 3 পিস পরতে দিয়েছিলাম। চুলে তেল দিতে বলেছিলাম, যাতে করে ওকে দেখতে বিশ্রী লাগে। বাই এনি চান্স পাত্রপক্ষের কেউ দেখলেও যাতে ওকে পছন্দ না করে। কিন্তু কি লাভ হলো, সব প্ল্যান ভেস্তে গেল। এখন যদি তারা কোনোভাবে জানতে পারে সব রান্না সিজদা করেছে, তাহলে তো আরও বড় কেলেঙ্কারি হয়ে যাবে গু। তুমি ও না মম একটু বেশি বেশি করো। কি দরকার ছিল এত বাড়িয়ে বলার? আমি কোনো ক্লাসে বৃত্তি পেয়েছি মম? আমি তো কোনো মতো টেনেটুনে পাশ করেছি। তুমি আমার প্রশংসা করতে গিয়ে উল্টো পাল্টা যা নয় তাই বলে দিয়েছ মম। ইন্টারে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট কিভাবে হয় মম? আমি এত কিছু জানি নাকি? আমি নিজেই তো এসএসসি ফেল। বিয়ের আগে তোমার পাপাকে মিথ্যা বলেছিলাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন কি হবে মম? আমার জায়গায় ওই কাজের মেয়েটা হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। ডোন্ট প্যানিক বেবি। আমি দেখছি কি করা যায়। কিছু হবে না মম। কিছুদিন আগে রাস্তায় ওই বুড়িটার সাথে আমার ঝামেলা হয়েছিল। বুড়ি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে গি। তোমার মুখটা একটু বন্ধ রাখো বলে বিথি চৌধুরী হালিমা বেগমের দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনাদের রুচি এত নিচে জানতাম না। একটা কাজের মেয়েকে বাড়ির বউ করতে চাইছেন? ঠিক। এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা। আজ বাস্তবে তার প্রমাণ পেলাম।
সিজদা কাজের মেয়ে হলেও আপনার মেয়ের মতো অসভ্য চরিত্রহীন নয় গ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি অপমান করছেন আমাদের গু। খুব তো বড় মুখ করে বলেছিলেন চাঁদের খুঁত থাকলেও আপনার মেয়ের কোনো খুঁত নেই। আসলে আপনার মেয়ের তো পুরোটাই খুঁত। হালিমা বেগমের কথা শুনে ফারুক মির্জা বললেন, এসব কি বলছেন আম্মা? কিছুদিন আগে তোকে একটা মেয়ের কথা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, ছাত্রলীগ নেত্রী না কি জানি একটা বলেছিলেন। রাস্তায় আপনাকে অপমান করেছিল মেয়েটা গিয়ে। হ্যাঁ, এই সেই বেয়াদব মেয়ে। অসংখ্য ছেলেদের সাথে মেলামেশা তার। কথাটা শুনে হতবাক হয়ে যান বিথি চৌধুরী। তার মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করে, কিন্তু মেয়ের যে এত অধপতন হয়েছে সেটা ভাবতেও পারেননি বিথি চৌধুরী। মেয়ের এমন অধপতনের কথা শুনে ও দমে যাননি তিনি, বরং তিনি গলা উঁচিয়ে বললেন, শুনেছি সার্জিস একজন কার্ডিওলজিস্ট। হাজার হাজার মেয়েদের ক্রাশ। সার্জিস কি আদৌ একটা কাজের মেয়েকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করবে? হালিমা মঞ্জিলের কর্ত্রী আমি। সেখানে আমার কথাই শেষ কথা। সার্জিসের কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা দেখার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। তাছাড়া সার্জিসকে আমার থেকে ভালো কেউ চেনে না। সার্জিস তার দাদুকে অনেক ভালোবাসে। আমার বিশ্বাস আমি যা বলবো সার্জিস সেটাই মেনে নিবে গু। এতক্ষণ চুপচাপ সবটা শুনছিলেন সার্জিসের মা শান্তা মির্জা। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি গর্জে উঠে বললেন, আপনি আমার ছেলের উপর সবটা জোর করে চাপিয়ে দিতে পারেন না আম্মা। আমি সার্জিসের মা। কিন্তু এখানে তো আপনি আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছেন না। হ্যাঁ মানছি ঐশ্বর্য ভালো মেয়ে না, ব্যাপার না, আমরা অন্য মেয়ে দেখব গো। অন্য মেয়ে বলতে তুমি যে তোমার বোনের মেয়ে তাথু এর দিকে ইঙ্গিত করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি বুমা গু। তাথিকে নিয়ে আপনার এত সমস্যা কোথায় আম্মা? তাথি সুন্দরী শিক্ষিত বড়লোক বাপের একমাত্র মেয়ে। তাছাড়া তাথি সার্জিসকে ভালোবাসে। আমি একটা কাজের মেয়েকে কিছুতেই আমার সার্জিসের বউ হিসেবে মেনে নিব না আম্মা, কিছুতেই না। শান্তা মির্জার কথা শেষ হতে না হতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করছেন সে এই বাড়ির কাজের মেয়ে না গি। যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করছেন সে এই বাড়ির কাজের মেয়ে না। সিজদা আমার একমাত্র বোন রিমার মেয়ে। রিমা কথাটা শুনে চমকে উঠেন ফারুক মির্জা। তিনি ভাবতেও পারেননি এতগুলো বছর পরে আবার রিমা নামটা উঠে আসবে। মূলত রিমার জন্যেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। রিমাকে বড্ড ভালোবাতেন ফারুক মির্জা। তাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন বন্ধুর বাড়ি ছুটে যেতেন। এক পর্যায়ে রাশেদ ব্যাপারটা নোটিশ করলে ফারুক মির্জা রিমাকে ভালোবাসার কথা বলে দেয়া, যেটা রাশেদ মেনে নিতে পারেন না। তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বহু বছর পর অনাকাঙ্ক্ষিতভাবে আবার তাদের দেখা হয়। পুরনো শত্রুতা ভুলে তাদের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তবে রিমার প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে কখনোই কথা হয়নি। ফারুক মির্জা প্রায় ভুলেই গিয়েছিল রিমার কথা। সিজদা রিমার মেয়ে শুনেই বুকটা ধক করে উঠে তার। তিনি তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখেন তার বন্ধু রাশেদ চৌধুরী দরজায় দাঁড়িয়ে রয়েছে। ফারুক মির্জা তৎক্ষণাৎ এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আরে বন্ধু, তোর না আরও 2 দিন পরে দেশে ফেরার কথা ছিল? হ্যাঁ, কিন্তু 3 দিন আগে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে দেখতে আসবে। বিথি একা একা সবটা সামলাতে পারবে কিনা, সর্বোপরি সবাইকে সারপ্রাইজ দিব বলে হুট করে চলে এলাম। বাড়িতে ফিরেই এত ভালো একটা খুশির খবর পাবো এটা আমি ভাবতেও পারিনি। কাকিমা সিজদাকে সার্জিসের বউ করে নিতে চাইছে, এটা তো পরম সৌভাগ্য আমার। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি হলফ করে বলতে পারি আমার সিজদা যে বাড়ির বউ হয়ে যাবে, সেই বাড়ি সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে গ। সিজদা রিমার মেয়ে, এটা অন্তত আমাকে বলা উচিত ছিল রাশেদ। কেমন মামা তুই নিজের বোনের মেয়েকে বাড়ির কাজের মেয়ের পরিচয় রেখেছিস। ছিক রাশেদ ছিক, আমি তোর থেকে এটা আশা করিনি বন্ধু। রিমাটাও সারা জীবন স্বার্থপরই থেকে গেল। নিশ্চয় নিজের স্বার্থের জন্য ফুলের মতো পবিত্র মেয়েটাকে এই বাড়িতে কাজের মেয়ের পরিচয় ফেলে রেখেছে। সিজদার আসল পরিচয় কেউই জানে না, আমি কাউকে জানতে দেইনি। তাই বলে আমি সিজদাকে কখনোই কাজের মেয়ের পরিচয় দেই না। সিজদার বাবা রূপক হালদার গোয়েন্দা বিভাগে চাকরি করত। রূপক একজন সৎ, সাহসী, দাপ্টে অফিসার ছিলেন। অসংখ্য কেস একা হাতে হ্যান্ডেল করেছে। অনেক বড় বড় মাস্তান, কিলার, বড় বড় নেতাদের কুকর্ম ফাঁস করে তাদেরকে জেলে দিয়েছে।
এমনকি ফাঁসিও হয়েছে কয়েকজনের। সিজদার যখন ৬ মাস বয়স তখন হুট করে রূপক নিখোঁজ হয়ে যায়। প্রেস, মিডিয়া, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে যায়। তবু ও রূপকের খোঁজ মেলে না। রূপক নিখোঁজ হয়ে যাওয়ায় রিমা অনেক ভেঙে পড়ে। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। কয়েক বছর পর শোনা যায় যে জঙ্গলে মাটি খুঁড়ে একটা লাশ পাওয়া গিয়েছে। সেখানে রূপকের ব্যাজ, ঘড়ি, বন্দুক, আইডি কার্ড পাওয়া গেছে। এটা শোনার পর থেকে রিমার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। রিমার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে রিমাকে মানসিক হসপিটালে এডমিট করে। সেখানে ও রিমার উপর হামলা হয়। সিজদার ও লাইফ রিস্ক ছিল। সিজদার জীবনের ঝুঁকি দেখে আমি সিজদাকে আমার কাছে নিয়ে আসি। কিন্তু কাউকে সিজদার আসল পরিচয় জানতে দেইনি। কিন্তু আমার স্ত্রী সিজদার আসল পরিচয় কিভাবে জেনে যায়। বিথি আমাকে এটা বলে যে সে সিজদাকে যেভাবে রাখতে চায়, আমি যদি সেভাবে রাখতে না দেই, তাহলে বিথি সবার সামনে সিজদার আসল পরিচয় তুলে ধরবে। আমার বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয়। আমার খুব ইচ্ছা ছিল সিজদাকে পড়ালেখা শিখিয়ে অনেক বড় করব। কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ মামা বলে কান্নায় ভেঙে পড়েন রাশেদ চৌধুরী গু। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে সবটা শুনছিল সিজদা। তার নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। সে এতদিন জেনে এসেছে সে এতিম। এতিমখানা থেকে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। সে এতিম না। তার ও বাবা মা আছে ভাবতেই সিজদার সুখ সুখ অনুভব হয়। কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে তাকে বাবা বলে ডাকতে পারবে না। সিজদা চোখের পানি মুছে গুটি গুটি পায়ে রাশেদ চৌধুরীর কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মামু? হ্যাঁ মা, আমি তোর মামু। এক হতভাগা মামু। আমার মা কি এখনো বাইচা আছে মামু? আমারে আমার মায়ের কাছে লইয়া যাও না মামু। তোর মায়ের অবস্থা বেশি ভালো না রে মা। অপরিচিত কাউকে দেখলে অনেক উত্তেজিত হয়ে পড়ে, যার কারণে পূর্বের থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে গু। আমার মা কি আর ভালা হইব না মামু? আমি কি আমার মারে মা কয়ে ডাক দিতে পারব না? মা কি একটা বারের লাইগা আমারে নিজের বুকে টাইনা লইব না মামু? পারবি মা, পারবি। বাইরের দেশ থেকে অনেক বড় ডক্টর এসে তোর মায়ের চিকিৎসা করছে। একটু সুস্থ হলে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। এখন আর কান্না করিস না মা। চোখের পানি মুছে নে। সবাই দেখছে তো। সিজদা রাশেদ চৌধুরীর বুক থেকে সরে এসে চোখের পানি মুছে নেয়। কিছু সময় কান্না করার জন্য চোখ, মুখ, নাক লাল হয়ে গেছে। হালিমা বেগম সিজদার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে গয়নার বাক্স বের করে সিজদার গলায় মোটা স্বর্ণের হার, কানে দুল, হাতে বালা পরিয়ে সিজদার কপালে চুমু দিয়ে বলল, জীবনে অনেক সুখী হও। স্বামী সোহাগী হও। স্বামী, সন্তান, সংসার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো এই কামনা করি গু। দূর থেকে এসব দৃশ্য দেখে রাগে ফুঁসছে ঐশ্বর্য। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের রুমে এসে জিনিসপত্র ভাঙচুর করে বলল, এত বড় বড় দামি দামি গহনা আমি আর সহ্য করতে পারছি না। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আমার বাড়ির কাজের মেয়ে এত বড় বাড়ির বউ হয়ে যাবে? না না, এটা আমি মেনে নিতে পারছি না। সার্জিস আমার, শুধুই আমার। আমি এই বিয়েটা হতে দিব না, কিছুতেই না। সার্জিস সবে মাত্র হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির কাছে এসেছে এমন সময় তার ফোন বেজে উঠে। ফোনের স্ক্রিনে বিউটিফুল লেডি নামটা জ্বলজ্বল করতে দেখে মুখে হাসি ফুটে উঠে তার। সার্জিস তৎক্ষণাৎ কল রিসিভ করে সালাম দিয়ে বলল, হ্যালো মাই বিউটিফুল লেডি গু। তুমি কোথায় আছো দাদু ভাই? সবে মাত্র হসপিটাল থেকে বের হয়েছি। কেন, কিছু হয়েছে কি? হয়েছে তো অনেক কিছুই। তুমি আমাকে ভালোবাসো তো? তোমার যে খারাপ চাই না এটা বিশ্বাস করো তো? কেন, তুমি জানো না? জানি তো। তবু জিজ্ঞেস করলাম গু। সোর্স লাগবে তোমার? সোর্সের প্রয়োজন নেই গু। ওকে ফাইন। বাট কি হয়েছে সেটা তো বলো। তুমি বাসায় আসো, তারপর ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে বলছি গু। জো হুকুম মাই বিউটিফুল লেডি বলে সার্জিস ফোন পকেটে রাখতেই কোথা থেকে মডার্ন ড্রেস পরা একটা মেয়ে দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরল।